ইতিহাস পরিবর্তনের নোংরা খেলায় শিবির কেন মাতল? প্রশ্ন 9 দফা ঘোষক কাদেরের। আনন্দবাজারের প্রতিবেদন, বিএনপিকে ঠেকাতে ছাত্রদের দল তৈরির পেছনে কি জামায়াত? মাহফুজ আলমের স্ট্যাটাস, আমাদের শত্রু অগণিত এবং তারা সবাই শক্তিধর। কুয়েটে ধারালো অস্ত্র হাতে এরা কারা? আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আনন্দবাজারের প্রতিবেদন, বিএনপিকে ঠেকাতে ছাত্রদের দল তৈরির পেছনে কি জামায়াত? সরকারি বৃহত্তম সমর্থক দল বিএনপির নেতৃত্বে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে গিয়ে চলতি বছর শেষের আগেই নির্বাচনের দাবি জানানোর পরে হঠাৎই সরগরম হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। আন্দোলনকারী ছাত্ররা নতুন রাজনৈতিক দল গড়ার বিষয়ে নীরবতা ভেঙেছে। উপদেষ্টা তথা কোটা বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম সরকার থেকে ইস্তফা নিয়ে নতুন দলটির প্রধান বা সমন্বয়ক হতে চলেছেন। তবে ওই দলের 2 নম্বর পদ সদস্য সচিব কে হবেন তা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি। সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ ও প্রস্তুতি সংগঠন জাতীয় নাগরিক কমিটির 2 নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও আক্তার হোসেনের নাম এই পদের জন্য উঠেছে। সুতরাং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম এখন ছাত্রদের পক্ষে সরকার থাকছেন। এ মাসেই নতুন দলের নাম ঘোষণা হলে তথ্য ও সম্প্রচার সহ একাধিক উপদেষ্টার পদ ছেড়ে নতুন দলের হাল ধরবেন। সজীব ও মাহফুজ ইস্তফা দিয়ে দলের দায়িত্ব নেবেন কয়েক মাস পরেই। তবে মাত্র কয়েক মাসের মধ্যে এই দল কিভাবে নির্বাচনে অবতীর্ণ হতে পারলেও কি তার ফলাফল হতে পারে, এসব প্রশ্নই রয়েছে। তবে নতুন এই দল গঠনে জামায়াতে ইসলামীর সাহায্য সহযোগিতা চোখে পড়ার মতো। হাসিনা বিদায় এবং দেশ জুড়ে শেখ মুজিবুর রহমানের মূর্তি ও স্মারক ভাঙা, 32 নম্বর ধানমন্ডি রোডে তার বাড়ি চুরমার করার পরেও মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে যে মানুষের মন থেকে মোছা যাচ্ছে না, দিব্য বুঝছেন জামায়াত নেতারা। এই ইসলামী দলটির নেতারা 71-এর যুদ্ধের সময় শুধু যে অখণ্ড পাকিস্তানের সমর্থক ছিল তাই নয়, পাক সেনাবাহিনীকে সাহায্যের জন্য রাজাকার, আল বদর, আল শামসের মতো সংগঠন গড়ে মুক্তকামী মানুষের উপর ভয়াবহ নির্যাতন ও গণহত্যা চালিয়েছিল। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের রায়ে জামায়াতের একঝাঁক নেতার ফাঁসি হয়ে গিয়েছে। জামায়াতরা ভেবেছিল নেতাদের মৃত্যুতে তারা 71-এর পচা অতীত থেকে বেরিয়ে আসতে পারবেন। হাসিনা বিদায়ের পরের 6 মাসই সেই সময় তাদের অবস্থান নিয়ে নতুন একটি ভাষ্য প্রচার করতে শুরু করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। রোববারও একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সহযোগী হিসেবে ভারত এগিয়ে আসার কারণেই তারা 71-এর মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি। শফিকুর বলেন, আমরাও বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু একটা দেশের অধীন থেকে বেরিয়ে এসে আরেকটা দেশের অধীনে হতে চাইনি। জামায়াতের আমির দাবি করেছেন, ভোটের মাধ্যমে স্বাধীনতা না পেলে তারা গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনতেও তৈরি ছিলেন। শফিকুরের এই দাবি শুনে হেসে ওঠেন খুনের মামলায় নাম জড়িয়ে দেওয়ার আত্মগোপনে থাকা এক বিশিষ্ট মুক্তিযোদ্ধা তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি বলেন, কাদের যেন ছলের অভাব হয় না। 71-এ শফিকুর জামায়াতে ছিলেন কিনা জানি না, তবে আমরা মুক্তিযুদ্ধেই ছিলাম। সে সময় জামায়াতের কি অবস্থান ছিল শফিকুর না জানতেও পারতেন, কিন্তু আমরা সকলেই জানি। গাল গল্প করে দেশের মানুষকে তিনি বোকা বানাতে চাইছেন। তার জন্য বাংলাদেশের অনেকেই মনে করেন নিজেদের মুখ থেকে মুক্তিযুদ্ধের কালি উঠছে না দেখি জামায়াত পেছন থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন করাচ্ছে। নতুন দলকে সমর্থনের আর্জি নিয়ে বাকি ইসলামী দলগুলোর সঙ্গে বৈঠক করেছে জামায়াত মনে করছে জনপ্রিয়তার জোয়ারে ভাসা ছাত্রদের নতুন দলই পারে নির্বাচনের ধারে ভারে বহুগুণ এগিয়ে থাকা বিএনপির অনায়াসের জয়কে ঠেকাতে। 71-এ পচা অতীত এর দায়ও এই তরুণ তুর্কিদের নেই। ইতিহাস পরিবর্তনের নোংরা খেলায় শিবির কেন মাতল? প্রশ্ন 9 দফার ঘোষক কাদেরের। ইতিহাস পরিবর্তনের নোংরা খেলায় শিবির কেন মাতল, এমন প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও 9 দফার ঘোষক আব্দুল কাদের। সোমবার দুপুরে নিজের ফেসবুক ওয়ালে পোস্টটি দেওয়ার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আব্দুল কাদেরের স্ট্যাটাসটি হলো, 9 দফা দেওয়ার সময় শিবিরের তৎকালীন ঢাবি সেক্রেটারির সঙ্গে ঘন্টা 2-এর মতো আলাপ আলোচনা হয়। অনেক সময় তর্ক বিতর্ক শেষে ফাইনাল করা হয় এবং ওই দিন রাত 12টা পর্যন্ত সব সাংবাদিককে আমি মেসেজ করে ফোন দিয়ে 9 দফা পৌঁছে দিচ্ছি। আমার কাছে ক্যাম্পাসের সব সাংবাদিকদের নাম্বার ছিল, সবার কাছে পৌঁছে দিচ্ছি। তিনি লিখেন, ইন্টারনেট ডাউন করে দেওয়ার কারণে সিম থেকেও মেসেজ ডেলিভারি হতো না। এক দফা করে পাঠিয়েছি। ফোন দিয়ে আমি মুখে দফাগুলো বলেছি, সাংবাদিকরা লিখে নিয়েছেন, রেকর্ড করে নিয়েছেন। ইলেকট্রনিক মিডিয়ার নাম্বার আমার কাছে ছিল না, ওরা আমাকে নাম্বার পাঠিয়েছে
দিয়েছে আমি এক এক করে সবাইকে মেসেজ দিয়েছি। তারপর ফোন দিয়ে কনফার্ম করছি এটা যে আমি আব্দুল কাদের। তখন স্বাভাবিকভাবেই চাপ ছিল, আর সাংবাদিকটা তো কনফার্ম না হওয়া পর্যন্ত তারা কোনো কিছু ছাপাবে না। তাই প্রতিদিন সন্ধ্যাবেলা বাসা থেকে বের হয়ে দূরবর্তী স্থানে গিয়ে সাংবাদিকদের দেওয়া নাম্বার অন করতাম, সবাইকে কর্মসূচি পাঠাতাম। এভাবে চলতে থাকতো রাত 11টা থেকে 12টা পর্যন্ত। এটা শুরুর দিকের কথা। তিনি জানান কর্মসূচি আলাপ আলোচনা করেই ঠিক হতো। সাদিক ভাই আমাকে বিদেশি সংবাদ মাধ্যমের কন্টাক্ট নাম্বার দিতেন, তাদেরকে আমি ফোন দিয়ে রিকোয়েস্ট করতাম 9 দফাটা আমার পক্ষ থেকে যাচ্ছে, আমি আব্দুল কাদের, আপনারা এটা নিয়ে একটু লেখেন। ক্যাম্পাস সহ সব মিডিয়া প্রতিনিধিরা জানেন 9 দফার বিস্তারিত। প্রচারের ক্ষেত্রে শিবিরের অবশ্যই অবদান আছে, সেটা অস্বীকার করি নাই, কিন্তু এইভাবে পুরা ইতিহাস পরিবর্তনের নোংরা খেলায় শিবির মাতল কেন? আবু সাইদ সহ 5 জন শহীদ হওয়ার পর 16 জুলাই রাতে আমরা অনলাইন মিটিং করে অদ্ভুত পরিস্থিতির আলোকে সামনের পরিকল্পনা ঠিক করি। একই সঙ্গে সরকারের সংলাপের আহ্বানের প্রেক্ষিতে কিছু দাবি দেওয়া ঠিক করি, কিন্তু বিরূপ পরিস্থিতির কারণে সেগুলো ফরমালি উপস্থাপন করা হয়নি। যখনই সিনিয়র কারো সন্ধান পাওয়া যাচ্ছিল না, পরিস্থিতি বেগতিক, শিবিরের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হলে আমি আমাদের পূর্বের সেই রাতের দাবি দেওয়ার ভিত্তিতে ফরমালি কিছু দাবি দিতে সম্মত হই। শিবির প্রথম দফা দাবি দিয়েছিল শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। আমি ওই পরিস্থিতি এবং সময়ের আলোকে সেটাকে সুইটেবল মনে করি নাই। এভাবে সরাসরি ছাত্রদের পক্ষ থেকে পদত্যাগের দাবি ওই সময় ওঠা সমীচীন মনে হয়নি আমার কাছে, কিন্তু শিবির নিজের অবস্থানে অনড়, একইভাবে আমিও। পরবর্তী আলাপ আলোচনা শেষে পরবর্তীত রূপ আসে। শিবির ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি দিয়েছিল, আমি শক্তভাবে আপোষ করেছি। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে কাদের লাভ সেটা তো আমি জানি, তারা এ দাবিতেও গো ধরেছিলেন। পরে আমার শক্ত অবস্থানের প্রেক্ষিতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি আসে। এই দুটাই তো মেইন, বাকি দাবিগুলো কমন দাবি ছিল সবার। অনলাইনেও মানুষজন লেখালেখি করেছিল এমন দাবি নিয়ে। আগস্টের কিছুদিন পর ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক ভাই আমাকে গভীর রাতে অনেকবার ফোন দিলেন, দেখা করতেই হবে। ভোরের দিকে দেখা করলাম ভিসি চত্বরে। ঘন্টার পর ঘন্টা আলাপ হলো। একটাই কথা, তাদের সম্পর্কে আমি যেন কিছু লিখি। তারা ইতিহাস থেকে হারিয়ে যাচ্ছেন, কোথাও এক্সেস পাচ্ছেন না। আমি না লিখলে হবে না। আমি লিখলাম, ইতিহাসের কাছে আমি দায়বদ্ধ থাকতে চাই না। কারো অবদানকে অস্বীকার করলে আমি ইহকাল এবং পরকালে দায়ী থাকব। যেহেতু আমি অনেক কিছু জানি, অনেক কিছুর অংশ ছিলাম, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। জাগতিক পাওয়া না পাওয়া ঊর্ধ্বে গিয়ে অনেকে না করা সত্ত্বেও লিখলাম। আমার লেখার পর শিবিরের আলাপ সামনে আসে। শিবির বিভিন্ন জায়গায় দর কষাকষির সুযোগ পায়, কিন্তু বিনিময়ে শিবির কি করলো? আমাকে কখন কোথায় নাস্তা খাওয়াইছে, কখন গেঞ্জি কিনে দিয়েছে সেটা প্রচার করতে লাগলো। 9 দফা নিয়ে তারা পুরো ইতিহাসটাই চেঞ্জ করে দিল। শেখ হাসিনার পতন না হলে আমি আব্দুল কাদেরের কল্লা যেত। শিবিরের সাদিক, ফরহাদ সহ অন্যান্য স্টক হোল্ডার দাবিদারদের কিছুই হতো না, কারণ তারা তো সবাই অদৃশ্য, আন্ডারগ্রাউন্ড থেকে বেরই হতো না। ইভেন ফেসবুকেও একটা অক্ষর লিখে নাই। বলি হলে আমি হতাম। হাসিনা 3 জনকে পদ্মায় ডেকে নিয়ে 8 দফা দিয়ে আন্দোলন নস্যাৎ করার ছক পুরোপুরি ফাইনাল করে ফেলেছিল। সেই পরিস্থিতিতে 9 দফা দিয়ে হাসিনার পুরো গেম প্ল্যান ভেঙে দিলাম। আসিফ ভাই 2 বার ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়েছেন। ছাড়া পাওয়া মাত্রই আমাকে ফোন দিয়েছেন, বারবার করে হুঁশিয়ার করে দিয়েছেন সাবধানে থাকতে, আমাকে পেলেই মেরে ফেলবে। 9 দফার ঘোষক কাদের বলেন, জীবন বাজি রেখে 7-5 না ভেবে আন্দোলনের ক্রুশিয়াল মোমেন্টে দায়িত্ব কাঁধে নিয়েছিলাম, আর এখন এসব দেখা লাগতেছে। মাহফুজ আলমের স্ট্যাটাস, আমাদের শত্রু অগণিত এবং তারা সবাই শক্তিধর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমাদের শত্রু অগণিত এবং তারা সবাই শক্তিধর, মিত্র খুবই কম। একটু ছাড় দিয়ে যদি আমরা মিত্রতা বাড়াতে পারি এবং শত্রুদের পরাস্ত করতে পারি, তা আখেরে এদেশের জনগণকে উপকৃত করবে। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে মাহফুজ আলম একথা বলেন। তিনি স্ট্যাটাসে জনগণ এবং মধ্যবর্তী অবস্থানের সপক্ষে উল্লেখ করে 4টি পয়েন্ট তুলে ধরেন। তিনি বলেন, এই অভ্যুত্থান সবার, সেজন্যই মাস্টারমাইন্ড নামক মিডিয়ার তৈরি হাইপকে আমি শুরুতেই প্রত্যাখ্যান করেছি। আমরা সিদ্ধান্ত যারা নিতাম তারা প্রায় সকল সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক স্টক হোল্ডারদের সাথে কথা বলেছি। তিনি জানান, একটা সিদ্ধান্ত ফাইনালাইজ করতে অন্তত 5 থেকে 6টা গ্রুপের মতামত শুনে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয়েছে। ফলে এটা আমাদের সিদ্ধান্ত নেওয়া বডির সামষ্টিক কৌশলগত সক্ষমতা যেমন, তেমনি অনেকগুলো গ্রুপ অফ পিপলের অংশগ্রহণ ও পরামর্শেরও ফসল। সবাই উল্লেখযোগ্য। আর জনগণ তো 19 থেকে 33
30 জুলাই কারো সিদ্ধান্তের জন্য বসে থাকেনি। তিনি জানান, তবে তারা অবশ্যই পাবলিক প্রাইভেট থেকে শুরু করে মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্রদেরকে লেজিটিমেট নেতৃত্ব হিসেবে মানতেন। আমাদের মধ্যবর্তী অবস্থান ধরে রাখতে হবে, সবাইকে নিয়ে এগোতে হবে, কিন্তু সাবোটেরদের বাদ দিতে হবে। সাবোটেজ বা পেছন থেকে ছুরি মারা, অনার কোড না মানার অভ্যাস, এসব যে কোনো বন্দোবস্তের জন্য হুমকি স্বরূপ। রাজনীতি মানে জেন্টেলম্যানস এগ্রিমেন্টও থাকবে না, এটা যারা ভাবেন তারা নিজেদের শুধরে নিন। আমার কোনো বক্তব্য হয়তো কারো মনে কষ্ট দিয়েছে, বিশেষ করে তৌহিদি জনতা বলাটা। আপনারা যারা আমার বক্তব্যের কারণে নারাজ নাখোশ হয়েছেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এছাড়া গত কয়েক মাসে অন্য কোনো বক্তব্যে কেউ আঘাত পেলে বা সেটাকে বিভাজনমূলক ভাবলে সেক্ষেত্রে আমি আমার বক্তব্য পুনর্বিবেচনার পক্ষে। ভারসাম্যপূর্ণ বিভাজন ও ট্যাগিং বিরোধী অবস্থান গ্রহণ করাটাও জনগণের মধ্যকার ঐক্যের জন্য জরুরি। আমরা জালিম বা মজলুম কোনোটাই হতে চাই না। তিনি বলেন, আমাদের শত্রু অগণিত এবং তারা সবাই শক্তিধর, মিত্র খুবই কম। একটু ছাড় দিয়ে যদি আমরা মিত্রতা বাড়াতে পারি এবং শত্রুদের পরাস্ত করতে পারি, তা আখেরে এদেশের জনগণকে উপকৃত করবে। গণ অভ্যুত্থানের সকল শক্তির ঐক্যই আমাদের গন্তব্য। একটা হিস্টোরিক ব্লক তৈরির সম্ভাবনা আমাদের সামনে ছিল, এখনো আছে বটে। ফ্যাসিবাদ বিরোধী ও বাংলাদেশপন্থী জনগোষ্ঠীকে নিজেদের মধ্যে রাজনৈতিকভাবে ইতিবাচক প্রতিযোগিতা করতে হবে। কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে স্পেস দেয়া যাবে না। কুয়েটে ধারালো অস্ত্র হাতে এরা কারা? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে অস্ত্র হাতে কিছু যুবককে দেখা গেছে। এদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও তারা ছাত্রদের উপর বেশ মারমুখী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের কয়েকজনকে ধারালো অস্ত্র হাতে দেখা গেছে। এরকম কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যায় একজনের মুখে গামছা পেঁচানো এবং হাতে ধারালো রামদা। আরেকটি ফুটেজে দুজনকে হাতে ধারালো চাইনিজ কুড়াল, অপরদিকে দেখা গেছে একজন উপরে ইশারা করছে ধারালো অস্ত্র হাতে। পুলিশের স্থানীয় লোকজনদের তথ্যে জানা গেছে, অস্ত্র হাতে নিয়ে কুয়েট এলাকায় মহড়া দেওয়া একজন হলেন মাহবুবুর রহমান। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। অন্যদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। এদিকে মঙ্গলবার 18 ফেব্রুয়ারি রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা শাখার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাবৃন্দের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় মঙ্গলবার। পরে রেলিগেট, তেলিগাতি সহ আশেপাশের বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের সঙ্গে এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। এতে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। মঙ্গলবার দুপুর থেকে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়। আহতদের বেশিরভাগকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েট মেডিকেল সেন্টার সহ আশেপাশের বেসরকারি ক্লিনিকে তাদের চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফুলবাড়ি সহ আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ সেনা, নৌ, র্যাব, বিজিবি ও পুলিশ। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও রাতে ক্যাম্পাসে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন।